দরকার নাই। মানে আজ আমার কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমার যাওয়াই লাগবে। কইছি না কলেজে যাওয়া লাগবে না, কথা ফাইনাল। আম্মা, ও আম্মা, আম্মা তাড়াতাড়ি বাইরে আসো, দেখো আব্বা কি কয়। কি রে রাফিয়া, বল আছে এমন ডাকাডাকি করতেছস, কি হইছে? দেখো না আম্মা, আব্বা কি কয়, আব্বা আমার কলেজে যাইতে মানা করে। কি হইছে? আপনি আর কলেজে যাইতে না করতেছেন কেন? হ্যাঁ করছি, না করছি, কারণ রাফিয়ার শাস্তি বাকি আছে। শাস্তি? কিসের শাস্তি? কিসের শাস্তি? এক রাত ঘুমাইয়া সব কিছু ভুলে গেছো? ও আব্বা, ওই বিষয়টা তো মীমাংসা হয়ে গেছে, আর বড় ভাবিও তো রাফিয়ার মাফ করে দিছে। মানুষের আদালতে ঘটনা মীমাংসা হয়েছে, কিন্তু একজন বাবার আদালতে এখনো বিচার পায়নি। আলাদির বাপ, এক মুরগি আপনি কয়বার জবাই দিবেন? একদম চোখ। রাফিয়া তো শাস্তি পাইবই। রাফিয়ারে যে সহযোগিতা করছে সেও শাস্তি পাইব, সে রাফিয়ার ডাবল শাস্তি পাইব। টালিবাড়ির ইজ্জতে হাত দিছে। রাফিয়া, জি আব্বা। গতকাল যে ইচ্ছাবিটা করছস সেই ইন্ধনদাতা কে? নাম কও, তাই আমি নিজের হাতে শাস্তি দিব। নাম বল। এটা বাড়াবাড়ি, অন্যায়। রাফিয়া আমাকে বোন একটা ভুল করে ফেলাইছে, মাফ করে দেন। আসিলি তো চোর, জুয়ারি, আরো কত আকাম করছস। তোরে মাফ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। শেষমেশ তোরে দোকানদার বানাইছি। না না, রাফিয়ারে নিয়ে আমি এই ভুল করতে চাই না। আব্বা আমি এমন ভুল আর করুম না। শাস্তি না দিলে এই ভুল করবি না, কিন্তু অন্য ভুল করবি। শাস্তি তোরে পাইতেই হইব। যা, কাজ শুরু কর। তাই বললাম, এইটা কেমন শাস্তি? কে? সবার সামনে মাইয়ারে বেত মারলে তুমি খুশি হইতা? না, তা আমি কই নাই, কিন্তু ওই বাড়িতে তো দুইটা ঘর আর পরপুরুষও আছে। রাফিয়ার ওই বাড়িতে থাকা নিরাপদ না। ওই ছেলে 7 দিন আমার বাড়িতে মেহমান হয়ে থাকবো। যা বলছি পালন করো। কিন্তু আব্বা, ওই বাড়িতে তো টিনের ঘর, অনেক গরম, রাফিয়ার কষ্ট হইব না থাকতে? এসি ফিট করে দেই নাকি? দিতাছি শাস্তি, উনি আবার আরামে এসে কথা কইতাছে। ব্যাক কল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সত্যির মৃত্যু নেই নাটকের এমন এক ভয়ঙ্কর পর্ব নিয়ে, যেখানে একটা বিয়েবাড়ির আনন্দ মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছে কান্না, অপমান, ষড়যন্ত্র আর সম্পর্ক ভাঙার যন্ত্রণায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই বাড়ির শত্রু বাইরের কেউ না, ঘরের মানুষই একে একে নিজেদের আসল রূপ দেখাতে শুরু করেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের ঘটনাটা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। গল্পের শুরুতেই আমরা দেখি সালাহুদ্দিন জীবনের প্রথম চামড়ার জুতা পরে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সে বারবার বলতেছিল, জীবনের প্রথম চামড়া জুতা পরছি, পায়ের তলা খালি শুকাইতেছে। এই কথাটা শুনে সবাই হাসলেও এর ভিতরে একটা কষ্ট লুকিয়েছিল, কারণ এত বড়লোক পরিবারের ছেলে হয়েও সালাহুদ্দিন কখনো বিলাসী জীবন পায়নি। অন্যদিকে সাগর তখন তাকে খুব যত্ন করে রেডি করাচ্ছিল, কিন্তু ঠিক তখনই বাড়ির অন্ধকার কোণায় শুরু হয়ে যায় ভয়ঙ্কর পরিকল্পনা। কয়েকজন ফিসফিস করে বলতে থাকে, এই বাড়িতে সোনা দানা টাকা পয়সা কোন জায়গায় আছে সব খবর রাখো। হাল্লাম ঘরে কমসে কম 7-8 ভরি স্বর্ণ তো পাওয়া যাইবই। মানে বুঝতেই পারছেন, বিয়ে বাড়ির আনন্দের আড়ালেই চলছিল চুরির ভয়ঙ্কর প্ল্যান। এরপর সবাই গায়ে হলুদের অনুষ্ঠানে যায়। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করেই রাফিয়া মাইকে ঘোষণা দিয়ে বসে, এখন নাচ পরিবেশন করবেন আমাদের বড় ভাবি আমেনা বেগম। এই একটা ঘোষণাতেই পুরো পরিবেশ বদলে যায়। আমেনা তো অবাক হয়ে যায়, সে কখনো মানুষের সামনে নাচে নাই, আর সে তখন প্রেগনেন্টও। সবাই তাকিয়ে থাকে তার দিকে, কেউ হাসাহাসি শুরু করে, কেউ ফিসফিস করে বাজে কথা বলতে থাকে। আমেনা কান্না করে বলতে থাকে, আমি নাচতে চাই নাই, বিশ্বাস করো, আমারে পরিকল্পনা করে অপমান করা হয়েছে। কিন্তু তখন সালাহুদ্দিন রাগে অন্ধ হয়ে যায়। সে চিৎকার করে বলতে থাকে, এত মানুষের সামনে নাচার শখ হয়েছে? যারা পরপুরুষের সামনে নাচে তাগারে কি কয় জানো? এই কথাগুলো শুনে আমেনা একেবারে ভেঙে পড়ে, কারণ যে মানুষটা তাকে সবচেয়ে বেশি বিশ্বাস করার কথা, সেই মানুষটাই আজ তাকে সন্দেহ করছে। ছোট বউ তখন সাহস করে বলে, বড় ভাইজান, আপনার বুঝার ভুল হইতাছে, আমেনা বউ এমন মানুষ না। কিন্তু সালাহুদ্দিন তখন কারো কথা শুনতে রাজি না। সে আমেনার হাত ধরে বাড়ি ছাড়তে চায়। ঠিক তখনই আমেনার খালু সামনে এসে দাঁড়িয়ে যায়। তিনি কাঁপা গলায় বলেন, এভাবে ভুল বুঝে তুমি এই বাড়ি ছাড়তে পারো না, এতে আমার অসম্মান। আমেনা 8 বছর আমার কাছে ছিল, আমি ওরে এই শিক্ষা দেই নাই, এটা ষড়যন্ত্র। এই কথার পর আসল সত্য ধীরে ধীরে বের হতে থাকে। সবাই রাফিয়াকে জিজ্ঞেস করে কেন সে এমন ঘোষণা দিল। তখন রাফিয়া প্রথমে চালাকি করতে থাকে, পরে চাপের মুখে স্বীকার করে সে বুঝতে ভুল করেছে। কিন্তু দর্শকরা তখনই বুঝে যায় এটা কোনো ভুল না, ইচ্ছা করেই করা হয়েছে। কারণ এর আগেই রাফিয়ার মা তাকে শর্ত দিয়েছিল, সাগরের সাথে সম্পর্ক রাখতে চাইলে সালাহুদ্দিন আর আমেনারে সবার সামনে অপমান করতে হবে। মানে বুঝতেই পারছেন, নিজের প্রেম লুকানোর জন্য রাফিয়া নিজের বড় ভাই আর ভাবির সম্মান পর্যন্ত নষ্ট করে দিল। এই জায়গাটাই পুরো পর্বের সবচেয়ে ভয়ঙ্কর দিক।
এরপর সালাহুদ্দিন নিজের ভুল বুঝতে পারে। সবার সামনে দাঁড়িয়ে সে বলে, এই ধরা মজলিসে আমি আমার স্ত্রীর গায়ে হাত তুলছি, আমি অপরাধী। আমেনারে অবিশ্বাস করা আমার ঠিক হয় নাই। এই দৃশ্যটা সত্যিই অনেক আবেগের ছিল, কারণ একজন স্বামী নিজের ভুল স্বীকার করে স্ত্রীর কাছে ক্ষমা চাইতেছিল। আমেনাও তখন কান্না ভেজা চোখে বলে, মাফ তো কবেই কইরা দিছি, আর কষ্ট দিও না। এই দৃশ্যটা দেখে অনেক দর্শকের চোখে পানি চলে আসে, কারণ এত অপমান পাওয়ার পরেও আমেনা তার স্বামীকে ছেড়ে যায় নাই। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ না। রাত বাড়ার সাথে সাথে গল্প আরও ভয়ঙ্কর দিকে মোড় নেয়। আমরা দেখি রাফিয়া গোপনে সাগরের সাথে দেখা করতে যায়। তখন সাগর তাকে বলে, যে আমেনা বলে কষ্ট দেয় সে আমার বন্ধু না। এই কথাটা শুনে রাফিয়া কান্না করে ফেলে, কারণ সে বুঝতে পারে নিজের স্বার্থ বাঁচাতে গিয়ে সে সবাইকে হারিয়ে ফেলতেছে। ঠিক তখনই রাফিয়ার মা সব দেখে ফেলেন। তিনি রাগে বলতে থাকেন, ফকিরনি ঘরের পোলার লোকে প্রেম করস, তুই ভুই লাগেছস, তুই কোন বাড়ির মাইয়া? রাফিয়া তখন মায়ের পা ধরে কান্না করতে থাকে, কিন্তু তার মা তাকে মাফ করার জন্য দুটো শর্ত দেয়। প্রথম শর্ত, সাগরের সাথে সব সম্পর্ক শেষ করতে হবে, আর দ্বিতীয় শর্ত, আমেনা আর সালাহুদ্দিনকে এমন অপমান করতে হবে যাতে তারা আর কখনো ঢালি বাড়িতে ফিরতে না পারে। মানে বুঝতেই পারছেন, এই পরিবারের ভিতরে এখন শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। অন্যদিকে বাড়ির আরেক পাশে নতুন রহস্য শুরু হয়। কেউ একজন গোপনে বলে, পুকুর কাটতে গিয়ে সোনার মূর্তি পাওয়া গেছে, আর এই খবর বাইরে ছড়িয়ে পড়লে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এখন প্রশ্ন হলো, এই সোনার মূর্তির খবর কি সেই চোরদের কানে পৌঁছে যাবে? আর যদি পৌঁছে যায়, তাহলে কি এই বাড়িতে বড় কোনো ডাকাতি হতে যাচ্ছে? এরপর সকালে শুরু হয় রাফিয়ার শাস্তি। তার বাবা রইসুদ্দিন ঢালি ঘোষণা দেন, মানুষের আদালতে বিচার শেষ হয়েছে, কিন্তু একজন বাবার আদালতে বিচার এখনও বাকি। তারপর তিনি রাফিয়াকে 7 দিনের জন্য সালাহুদ্দিনের গরিব বাড়িতে পাঠিয়ে দেন। রাফিয়া একেবারে ভেঙে পড়ে, কারণ যে মেয়ে এসি রুমে বড় হয়েছে তাকে এখন টিনের ঘরে থাকতে হবে। কিন্তু এখানেই নাটকের সবচেয়ে সুন্দর দিকটা দেখা যায়। আমেনা এত অপমান পাওয়ার পরেও রাফিয়াকে ভালোভাবে গ্রহণ করে। সে বলে, রাফিয়া, তুই কোনো চিন্তা করিস না, তোরে অনেক খাতিই যত্নে রাখবো। এই একটা সালোগেই বোঝা যায় আমেনা আসলে কত বড় মনের মানুষ। আর শেষ দৃশ্যে আমরা দেখি রাফিয়া একা ঘরে বসে কান্না করতেছে, আর পিছনে গান বাজতেছে, হায়রে নিঠুর বন্ধুয়া যাইবা আমায় কান্দাইয়া। এই দৃশ্যটা যেন পুরো নাটকের কষ্ট একসাথে দর্শকের সামনে তুলে ধরে। সব মিলিয়ে আজকের পর্বে আমরা দেখলাম একটা ভুল বোঝাবুঝি কিভাবে পুরো পরিবারকে ভেঙে দিতে পারে। আমরা দেখলাম ভালোবাসা, অপমান, ষড়যন্ত্র, বিশ্বাস আর অনুতাপের ভয়ঙ্কর লড়াই। এখন দেখার বিষয়, সালাহুদ্দিন কি পুরো সত্য জানতে পারবে? রাফিয়া কি নিজের ভুলের শাস্তি থেকে মুক্তি পাবে? আর বাড়ির সোনা আর টাকার পিছনে যারা লেগে আছে তারা কি শেষ পর্যন্ত ভয়ঙ্কর কোনো বিপদ ডেকে আনবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অবশ্যই পরের পর্ব দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।